ঘটনাটি ঘটার সময় যত নিজেকে শক্ত হ্যান্ডেল করার চেষ্টা করুক না কেন, আজ আবার কিছু পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। নিজেকে এখন কিছুতেই সামলাতে পারছে না চন্দ্রা। একটা অস্থিরতা চেপে ধরেছে ওকে। ঘটনাগুলো সাময়িক হলেও ঘটনার র্যাশগুলো মনে ছাপ হয়ে যায়। লাইব্রেরিতে এসেও মনোযোগ দিতে পারছে না। আজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করা হয়েছে। এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। তার জন্য কয়েকটা বই অবশ্যই রেফারেন্স করে দিয়েছে। বার কয়েক চেষ্টা করেও পয়েন্টগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে পারছে না চন্দ্রা। একসময় ধৈর্য হেরে গিয়ে মাথা চেপে ধরে বসে। আজ সবকিছুতে যেন ভীষণ বিষণ্ণতার ছাপ। ধীর উপায়ে কেউ ওর মুখোমুখি চেয়ারে এসে বসল। চন্দ্রা কারো উপস্থিতি টের পেল, তবুও মুখ তুলে দেখতে ইচ্ছুক নয় এই সময়। তাই তাকালো না, কিন্তু কিছু একটা হয়তো চন্দ্রাকে বিরক্ত করছে। তাই মুখ তুলে সামনে তাকিয়ে চমকে গেল। সৌম্য বসে আছে। ছেলেটিকে চন্দ্রা যতই ইগনোর করে, ছেলেটি যেন ততই জোকের মতো আটকে থাকে। চন্দ্রার মুখ তেতো হয়ে উঠল। মুখ খুলে কিছু বলবে, তার আগে সৌম্য বলে উঠল, কয়েক ঘন্টা আগেও তো জলামুখীর রূপ ধারণ করেছিলে, তাহলে এখন কি হলো? ছোট মাথা এত চাপ নিলে কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না, বরং সময় নষ্ট হবে। চন্দ্র বলল, আপনি আমাকে লক্ষ্য করেছিলেন? সন্দিগ্ধ চোখে তাকালো চন্দ্র। সৌম্য কুল একটা অ্যাটিটিউড নিয়ে মৃদু হেসে বলল, তোমাকে লক্ষ্য করার মতো অনেক কিছু আছে জানি, তবে আমার মানসিকতা তেমন নয়। বর্তমানে তুমি আমার দায়িত্বে, তাই তুমি চাও বা না চাও আমার সঙ্গ তোমাকে মেনে নিতেই হবে। বুঝাতে পারলাম? চন্দ্রা বুঝতে পেরে একটু দমে গেল। সত্য বলতে সৌম্যকে কিছু বলে লাভ নেই, আর যাকে বলতে চায় চন্দ্রা তাকে দেখার সৌভাগ্য কি হবে এত? আই হোপ এবার তোমার মাথায় আজগুবি চিন্তাগুলো কমেছে। চন্দ্রা বলল, চিন্তাগুলি আজগুবি না, যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে। আপনি কখনো হ্যারাসমেন্টের শিকার হয়েছেন কোনো মেয়ে দ্বারা? হলে বুঝতেন কেমন লাগে। কারো কামুক দৃষ্টি সাপের বিষের থেকেও ভয়ঙ্কর লাগে। আপনারা ছেলেরা কখনো সেই সমস্যার দিকে যাননি, তাই বুঝবেন না কখনো। হঠাৎ চন্দ্রা লক্ষ্য করলো সৌম্যের মুখের ভঙ্গিমা পাল্টে গিয়েছে। মুখটা কেমন রক্তবর্ণ রূপ ধারণ করেছে। চন্দ্রা খানিকের জন্য বিষময় হলো, আর এদিকে দিয়ে সৌম্য কিছু না বলেই চলে গেল। ব্যাপারটা চন্দ্রা মোটেও সুবিধার লাগলো না। এইদিকে দিনগুলো চলতে লাগলো চন্দ্রার। হোস্টেল জীবনে দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে একটি বারও চন্দ্রা সাফারের দেখা পেল না। হৃদির থেকে শুনেছে খুব ব্যস্ত জীবন কাটছে নাকি তার। নতুন একজন মানুষ আর ব্যস্ততার মাঝে হয়তো চন্দ্রাকে ভুলে গিয়েছে সাফার। পড়ার টেবিলে বই মেলে বসে বসে আজগুবি কথাগুলো ভাবছে চন্দ্রা। কেন জানি আজ মন বসছে না পড়ায়। তাই টেবিল ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালো হোস্টেল রুমের লম্বা বারান্দা। রেলিং জড়িয়ে তাকিয়ে থাকে বাহিরে তারায় ঝলমল আকাশটার দিকে। এই ফুলটুসি, তুই এখানে কি করছিস? চন্দ্রার কাছে ঘেসে দাঁড়া ঐশী। তবে তার দৃষ্টি হোস্টেলের বাহিরে দাঁড়িয়ে থাকা গাইডের দিকে। মন খারাপ। অপর পাশ থেকে কোনো রেসপন্স আসতে না দেখে ঐশী গাড় ঘুরিয়ে তাকালো চন্দ্রার দিকে। মেয়েটিকে অদ্ভুত লাগে ঐশীর। সব সময় কেমন যেন মনমরা হয়ে থাকে। 8-10টা সাধারণ মেয়েদের মতো না, যেখানে হোস্টেল লাইফে এসে মেয়েরা স্বাধীনতা পেয়ে উড়নচণ্ডীর মতো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। সেখানে এই মেয়েটিকে হোস্টেল আর ভার্সিটি ছাড়া কোথাও যেতে দেখা যায় না। এমনকি বন্ধের দিনগুলো এই মেয়ে হোস্টেলের এই রুমটির মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঐশীর মনে হয় মেয়েটিকে কেউ অদৃশ্য খাঁচায় বন্দি করে রেখেছে, যেখান থেকে ওর মুক্তির কোনো পথ নেই। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে 2 ঠোঁটের মাঝে চেপে ধরল। লাইটার দিয়ে জ্বালিয়ে না, মন ভরে কয়েকটা সুখ টান মারে। প্রথম চন্দ্রার ব্যাপারগুলো খুব বিরক্ত লাগলেও এখন সয়ে গেছে।
চন্দ্রা সবকিছু সয়ে যায়, খুব দ্রুত সবকিছু আয়ত্তে নিয়ে নিতে পারে। হোক তা খারাপ ভালো, মানিয়ে নেওয়ার নামই তো জীবন। এই ব্ল্যাক গাড়িটি রাত দিন 24 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকে, খেয়াল করেছিস? আগে ছিল না, তবে তুই হোস্টেলে আসার পর থেকে ঘটনাটি ঘটেছে। হোস্টেলের মেয়েদের মধ্যে একটা চাপা গুঞ্জন ভেসে আসে, কখনো শুনেছিস? চন্দ্রা নিশ্চুপ রইল, ও সবই জানে। বার কয়েকবার নেহালকে বলেও গাড়িটি সরাতে পারেনি। নেহাল শুধু এক কথা, স্যারের হুকুম। গাড়ি এক কদমও সরবে না। চন্দ্রা চেয়েও কিছু করতে পারল না, শুধু এড়িয়ে যাওয়া ছাড়া। হোস্টেলের গেটের সামনে একটা সাদা রঙের গাড়ি থামার শব্দে হঠাৎ দুজনেই চমকাল। গাড়ি থেকে কেউ নেমে দাঁড়িয়ে আছে, কিন্তু গেটের উপরে টাঙানো সাইনবোর্ডের কারণে ব্যক্তির মুখ দর্শন সুযোগ হলো না কারণ। বিশাল একটা বাড়ির সামনে গাড়িটিতে সে থামল। বিভিন্ন আলোক সজ্জায় পুরো বাড়িটি পরিপূর্ণ। পার্টি বলে কথা। গাড়ি থেকে নেমে আসলো লাল রঙের শাড়িতে আবৃত একজন নারী। নারীটির ভেতরে ভেতরে কিছুটা ভীতু সংকোচ কাজ করছে। নারীটির সাথে আসা পুরুষটি তা খুব স্পষ্ট বুঝতে সক্ষম। চোখের ইশারায় শান্ত হতে বলে দুজন একত্রে বাড়ির ভেতরে প্রবেশ করলো। হঠাৎ পার্টির সবার চোখ আটকে গেল গেট দিয়ে প্রবেশকারী আগন্তুক দুজনের দিকে। পুরুষটিকে অনেক চিনে, তাই হয়তো আপাতত তাকে নিয়ে ভাবার বিষয় নেই, কিন্তু তার সাথে নারীটি থেকে চোখ ফেরানো দায়। হঠাৎ করে এত মানুষের দৃষ্টি নিজের দিকে দেখে চন্দ্রা যেন আরো সংকুচিত হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে অব্র চন্দ্রার হাত মুঠোতে দৌড়ে এগিয়ে গেল নিজের বাবা মার দিকে। আজ অব্রের বাবা মায়ের ইউনিভার্সিটির পার্টি চলছে। অব্র নিজেকে এই আনন্দেতে চন্দ্রাকেও সামিল করল। চন্দ্রা প্রথমে আসতে চায়নি, কিন্তু অব্র ছাড় পাত্র নয়, তাই বোনের সম্পর্কের দোহাই দিয়ে নিয়ে আসলো অবশেষে। শুধু কি নিয়ে এসেছে, চন্দ্রাকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসেছে। অপরের বাবা মাও চন্দ্রাকে পেয়ে খুশি হয়ে গেল। মিষ্টি মেয়েটি পার্টিতে আসার পর চিপকে আছে সাফারের সাথে। সাফার দাঁতে দাঁত চেপে কেবল সহ্য করে যাচ্ছে। প্রচন্ড বিরক্ত লাগছে, হঠাৎ করে মনটা অস্থির হয়ে উঠছে। কিন্তু মিষ্টির কথায় অশান্ত মনটা হঠাৎ প্রশান্তি ভরে গেল। এই গেউ মেয়েটা এখানে কি করে সাফার? ওনা তোমাদের বাসার কেবল আশ্রিতা? এই পার্টিতে ওকে ইনভাইট করেছে কি? সাফার গাড় ঘুরিয়ে মিষ্টির দৃষ্টি অনুসরণ করে তাকায়। মুহূর্তেই একটা হার্টবিট মিস করলো। মনে হলো ওর শিরা উপশিরা রক্ত খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। কারণ সামনে আর কাউকে নয়, ওর বহুদিনের কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়েছে। সাফারের মন চাইছে দৌড়ে গিয়ে মানুষটিকে জড়িয়ে ধরতে, বুকের মধ্যে একদম পিষে ফেলতে, মন ভরে মানুষটিকে আদর করতে। কিন্তু সাফার তার কিছুতেই পারছে না। রাগে মাথার রগগুলো ফুলে উঠল। কেন এসেছে চন্দ্রা এখানে? কার পারমিশন নিয়ে? চন্দ্রা এখনো সাফারকে লক্ষ্য করেনি, তাই চুপচাপ একপাশে মৃণালীর সাথে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি অব্রই মৃণালীকে বলেছে চন্দ্রার সাথে থাকতে। অবশেষে নিয়ে আসলে ওকে, তাও সাফারকে না বলে। ওকে দেখ কিভাবে লুচির মতো ফুলছে। নিশান্ত বলল অব্রকে। অব্র বলল তাই তো দেখছি। নিশান্ত বলল তুই খুব শয়তান অব্র। একে তো চন্দ্রাকে এখানে হঠাৎ নিয়ে এসেছিস, তার উপর এভাবে সাফারকে সামলাবে কে? অব্র বলল আমার কি ঠেকায় পড়েছে ওকে সামলানো? শালা নিজেও জ্বলছে, মেয়েটাকে পড়াচ্ছে। আমরা তো শুধু তামাশা দেখছি। সাফারের এমন অসহায় মুখ কি রোজ রোজ দেখা যায়? আজই তো শুধু হাতে রাখা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে বলল অব্র। নিশান্ত বলল আগুনে আমি আরো একটা ঘি ঢেলে দিই, বেচারা নিজেকে সামলাতে পারবে না। অব্র মৃদু হাসলো। কিন্তু এই ডায়াবেটিস রোগীর কি হবে? ওকে কিছু মেডিসিন দিয়ে দে আজ রাতের জন্য, না হলে লায়লা মজনুর প্রেম জমবে না। তুমি আপনার বানানে একই কাম সে খাই হ্যাঁ। ডান্স ফ্লোরে মিষ্টি এক প্রকার জোর করে সাফারকে নিয়ে আসলো। আর এতক্ষণ চন্দ্র খেয়াল করলো সাফারকে। কতদিন পর মানুষটির দেখা পেল।
অথচ সে এখন অন্যকে নিয়ে ব্যস্ত। চন্দ্রার মন বার হতে লাগলো, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকলো না। হঠাৎ নিশান্ত এসে চন্দ্রাকে অনেক বুঝিয়ে ডান্স ফ্লোরে নিয়ে গেল। চন্দ্রাকে নিশান্তের এত কাছে থেকে সাফার রাগে ফেটে পড়ছে। মন চাইছে সবকিছু জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে। হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে গেল, সাথে মিউজিকও। সবার মাঝে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। অন্ধকারের মধ্যে হঠাৎ কেউ চন্দ্রার মুখ চেপে ধরে ওকে প্রায় শূন্যে তুলে ফেলেছে। অজানা এক ভয় চন্দ্রার শরীর কেঁপে উঠল। মুখ দিয়ে চাপা আর্তনাদ ছাড়া কিছুই শোনা গেল না। ছিটকে গিয়ে পড়লো চন্দ্রা রুমটির বিছানায়। চারিদিকে এখনো ঘুটঘুটে অন্ধকার। কিছু বুঝে ওঠার আগে দরজা লাগাবার শব্দে চন্দ্রা চমকে গেল। দ্রুত উঠে চিৎকার করার আগে আবারও কেউ ওর মুখ চেপে দেয়ালের সাথে আটকে ফেলল। সামনের ব্যক্তির ঘন নিঃশ্বাস আশ্রয় করছে চন্দ্রার চোখে মুখে। চন্দ্রা কিছুক্ষণ ছাড়া পাওয়ার চেষ্টা করলো, একটু পরেই নাকে ভেসে আসে পরিচিত সেই পারফিউমের ঘ্রাণ। চন্দ্রা স্থির হয়ে যায়। হঠাৎ বাহিরে আলোয় ঝলমল করে ওঠে, কিন্তু রুমটির বাতি তখনও নিবানো ছিল। তাই বাহির থেকে আসা হালকা আলোয় সামনের ব্যক্তিটির মুখ চিনতে একদম কষ্ট হলো না। চন্দ্রা শান্ত হয়ে গেল। চন্দ্রাকে শান্ত হতে দেখে সাফারও মুখ থেকে হাতটা সরিয়ে ফেলল। বাহিরে এখনো মিউজিক বাজছে, অতিথিদের শোরগোল কানে ভেসে আসছে, কিন্তু রুমের চিত্র ভিন্ন। দুজন দুজনের একদম কাছে, কিন্তু স্থির শান্ত। কথা বলার প্রয়োজন পড়ে না। মাঝে মাঝে নীরব থেকেও অনেক অনুভূতির প্রকাশ করা যায়। আচানক সাফারের ফোনের শব্দে দুজনের সম্মতি ফিরে পায়। পকেট থেকে ফোনটি বের করে রিসিভ করলে নিশান্তের নামটি দেখেই কিছুক্ষণ আগে চন্দ্রার নিশান্তর ডান্স ফ্লোরের চিত্র ভেসে উঠল। রিসিভ করার আগে কলটা কেটে গেল। রাগটা আবারও তরতর করে মাথায় চেপে ধরল। আচানক সাফার চন্দ্রার চুলের মুঠি ধরে একদম কাছে টেনে আনলো। তাতে দাঁত ঘেঁষে জিজ্ঞেস করলো, কার পারমিশন নিয়ে হোস্টেলের বাহিরে পা দিয়েছ? আর এখানে কি করছো তুমি? নিশান্তর সাথে এত ঘেঁষাঘেঁষি ঘেসে তোমার? জবাব দাও। আজ চন্দ্রার রাগটাও যেন 7 আসমানের সমান। অভিমান তো আগেই জমাছে। সাফারকে 2 হাতের সাহায্যে নিজের থেকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে। কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। আর মির্জা সাহেব হয়তো ভুলে গিয়েছেন, ওটা হোস্টেল, আপনার রাজপ্রাসাদ না, যেখানে আপনার অনুমতি নিয়ে চলতে হবে। আপনি কে বা আমার কেন এত কৈফিয়ত দেব? সাফার বলল, বাহ, আমার বোবারানির মুখে দেখি বুলিও ফুটেছে। তাই সাহস হঠাৎ করে উদয় হলো কার সহচরে? নতুন কোনো আশিক পেয়েছো? বলো না। বিশ্বাস করো, তোমার আশিককে নিজের হাতে খুন করতে এক অমৃতের তৃপ্তি পাবো। চন্দ্রা বলল, ডিসকাস্টিং। আপনি একজন চরম মাত্রার ডিসকাস্টিং লোক। আগাও খাবেন আবার তলাও করাবেন। মিস্টার মির্জা, এভাবে চলবে না। আমি মুক্তি চাই আপনার থেকে। সাফার বলল, কি চাই তোমার? সাফার আরো একটু কাছে টেনে জিজ্ঞেস করল। চন্দ্রা বলল, আই ওয়ান্ট এ ডিভোর্স। সাফারের মুখে ক্রোধ হাসি ফুটে উঠল। চন্দ্রা চমকালে। এখানে রাগ করার কথা ছিল সাফারের, কিন্তু চিত্র ভিন্ন। চন্দ্রা ভয় পেল, তবে প্রকাশ করল না। সাফার কানের কাছে এসে ফিচের সরে বলল, লেটস স্টার্ট দ্য গেম দেন। হোয়াট উইল উইন ওয়াইল বি দ্য উইনার। বলেই চন্দ্রার শাড়ির আঁচল ধরে এক টানে খুলে ফেলল শাড়িটি। চন্দ্রা এমন কিছুই আশা করেনি, তবে চন্দ্রাকে চমকে দিয়ে সাফার চন্দ্রার শরীরের বাকি আবরণটুকু টেনে হিচড়ে ফেলে অনাবৃত করে ফেলল। অন্ধকার রুমে এক কোনায় গুটি মেরে বসে আছে চন্দ্রা। দেহের এক অংশ কোনো কাপড়ের চিঠি ফুটা নেই। সম্পূর্ণ অবাবৃত দেহ বসে আছে। কিছুক্ষণ পরপর মৃদু কেঁপে উঠছে চন্দ্রার অনাবৃত দেহটি। এতদিন পর মানুষটির সামনে এসে এমন একটা অনাকাঙ্ক্ষিত কাজ করবে তা চন্দ্রার ভাবনারও বাহিরে ছিল। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন।
আর অবশ্যই কমেন্ট করে নিজের অনুভূতিটা প্রকাশ করুন। আমি জানি অনেকেই এই গল্পটা নিয়ে আমাকে অনেক কিছু বলছেন। আর এক্সট্রিমলি সরি, আমার কিছু করার নেই। যেভাবে গল্পটা সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, লেখক তো সেভাবেই লিখবে, আর আমিও চাইবো আমার মতো করে উপস্থাপন করতে। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। তো খুবই শীঘ্রই এই গল্পের সকল রহস্যের উন্মোচন হয়ে যাবে।